সরি মিস্টার নিলয়, আপনি হয়তো একটা কথা জানেন না যে আমাদের স্যার মানে রাজ চৌধুরী শুধু তাদের সাথেই দেখা করে যাদের সাথে সে নিজে দেখা করতে চায়। তাই এই ক্ষেত্রে আমি কিছুই করতে পারছি না। তার জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া কিছুই করার নেই আমার। কথাটা বলেই একটু মুচকি হাসলো ইকবাল সানি। নিলয় চেয়ারে হেলান দিয়ে থাকা অবস্থায় স্থির হয়ে চেয়ে রইল ইকবাল সানির দিকে। ভালোই বুঝতে পারছে যে কথা বাড়িয়ে লাভ নেই। এই রাজ চৌধুরী নামক ব্যক্তিটার কাছে পৌঁছানোটা যতটা সহজ ভেবেছিল, বিষয়টা এতটাও সহজ না। তাই আর সময় নষ্ট না করে উঠে দাঁড়ায় নিলয়। ইকবাল সানির সাথে হ্যান্ডশেক করে বিদায় নিয়ে একটু হাসি রেখা টেনে বেরিয়ে গেল সেখান থেকে। পাশে একটা ছেলেটা প্রায় সময় নিলয়ের সাথে চলাফেরা করে। নাম তার প্রিন্স পিন্টু। নিলয়ের অবর্তমানে টুকটাক বিষয়গুলো সেই দেখাশোনা করে। নিলয় যখন খুব একটা জটিল বিপদে পড়েছিল তখন এই পিন্টুর উসিলায় বেঁচেছিল সে। তখন থেকেই নিজের সাথে রেখে দেয় এই পিন্টুকে। বলতে গেলে নিলয়ের খুব বিশ্বস্ত এই ছেলে। তবে এসব পথে বিশ্বস্ত মানুষগুলোই পেছন থেকে ছুরি বসাতে দ্বিতীয়বার ভাবে না। এসব রাস্তায় প্রতিটা মোড়ে মোড়ে সাইনবোর্ডের শব্দগুলো হলো স্মাগলিং, মার্ডার, বিশ্বাসঘাতকতা, নিজের মেধা কাটিয়ে বড় হওয়া। উদ্দেশ্য একটাই, ক্ষমতার লোভ। গাড়ির সামনে আসলে পিন্টু দৌড়ে গিয়ে গাড়ির দরজা খুলে দিয়ে ভেতরে বসে নিলয়। তারপর পিন্টু অপর পাশে গিয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। ওদিকে আজ বাসায় ফিরল আরোহীরা। এই দু একদিন আরোহীর আশেপাশেই ছিল রাজ। তবে তেমন কোনো সন্দেহজনক কিছু চোখে পড়েনি তার। নির্জন কি তাহলে শুধুই ফ্যামিলি নিয়ে সময় কাটাতে গিয়েছিল, নাকি ভেতর ভেতর কোনো চাল চলছে, নাকি ফ্যামিলির কাছে নতুন করে ভালো সাজতে এসব করছে? বিষয়টা মাথায় ঢুকছে না রাজের। আর সেখানে কোচি সেজে আরোহীর সাথে যেভাবে কথা হয়েছে আর আরোহীও রাজকে নিয়ে যা যা বলেছে তা মোটেও স্বাভাবিক মনে হচ্ছে না রাজের। আরোহী তাকে পছন্দ করে, বাট সেটা সে নিজেও বুঝতে পারে না। আর আরোহীর বিয়েও অন্য জায়গায় ঠিক করা, আর মেয়েটাও একটু বাচ্চা স্বভাবের। হয়তো এসব মাত্রই আবেগ, তার বয়সের দোষ এটা। আর আরোহীর এসব বাচ্চামো দেখতে দেখতে পড়ানো শেষে বাসায় আসার পরও আরোহীর বাচ্চামোগুলো চোখের সামনে ভেসে ওঠে। বিরক্তিকর মাঝেও এক চিলতে ভালো লাগা এসে হাতছানি দিয়ে যায় তাকে। হয়তো এটা নতুন করে একটা সাইকোলজিক্যাল প্রবলেম দেখা দিয়েছে, যার জন্য প্রয়োজন আরোহী বেশি দুর্বল হয়ে যাওয়ার আগেই এখান থেকে চলে যাওয়া। বাট তার লক্ষ্যের কিছুটা কাছাকাছি চলে এসেছে বলে টিউশনিটাও বাদ দিতে পারছে না। যাই হোক, আরোহীর এসব আবেগকে একদমই পাত্তা দেওয়া ঠিক হবে না। এসব বিষয় ইগনোর করে পড়ানোর বিষয়টা খেয়াল রাখতে হবে। ওদিকে রাজ আজ পড়াতে আসলে তাকে ওখানে সবকিছু বলার জন্য অস্থির হয়ে আছে আরোহী। মনে হচ্ছে তার সুন্দর মুহূর্তগুলো রাজের সাথে শেয়ার না করা অবধি শান্তি হবে না। রাজ পড়াতে আসার পরেই বই হাতে নিয়ে বলে, কয়েকদিন ছুটি পেয়েছো, এখন চুপচাপ পড়ায় মন দিবে, কোনো ফাঁকি দেওয়া চলবে না। আরোহী তবুও উৎসাহ নিয়ে রাজের দিকে চেয়ে বলে, জানেন সেখানে একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে। রাজ বইয়ের দিকে চেয়ে বলে, আগেই বলেছি পড়ায় ফাঁকি দেওয়ার চেষ্টা করবে না। আরোহী এবার জেদ ধরে বলে, আমার কথা না শুনলে আমি পড়বো না। রাজ একটু রাগি লুক নিয়ে বলে, না পড়লে কানের নিচে খাবে একটা। আরোহী আবার বলে, মারলে আম্মুকে গিয়ে বলে দিব। একটু বিরক্ত বোধ করলো রাজ। এত বড় মেয়েকে মেরেছে, তা আবার গিয়ে আম্মুকে বলে দেওয়া, বিষয়টা অবশ্যই লজ্জাজনক। যদিও আরোহীকে ভয় দেখানোর জন্যই এটা বলেছিল। রাজ ভেবে পায় না আরোহী কি সত্যিই এমন, নাকি শুধু তার সাথেই এমন বাচ্চামো করে। কই, অন্য জায়গায় তো আরোহীর কথাবার্তাগুলো বড় মেয়েদের মতোই লাগে, তাহলে তার সামনেই বা কেন এমন অযথা বাচ্চামো করে? রাজ যদিও কক্সবাজারে পুরোটা সময় আরোহীর সাথে ছিল, তবুও একটু বিরক্তি নিয়ে বলে, আচ্ছা বলো দেখি কি এমন অদ্ভুত কাণ্ড? আরোহী এবার একগাল হেসে বলে, ওখানে আমার রুমে যে লোকটা সার্ভিস দিত সে দেখতে একদম আপনার মতো ছিল। আমি তো প্রথমে কনফিউশনে পড়ে গিয়েছিলাম, পরে বুঝতে পারলাম লোকটা আপনার মতো দেখতে। একটু অদ্ভুত টাইপের লোকটা সারাক্ষণ আমার পিছে পিছে লেগে থাকতো। আমি যেখানে যেতাম সেও সেখানে যেত। আমার মনে হয় লোকটা আমাকে পছন্দ করে ফেলেছিল, তাই এভাবে আমার পেছন পেছন ঘুরতো। আরোহী কথা বলা মাত্রই রাজের বিষম উঠে গেল। কয়েকটা কাশি দিলে আরোহী পানির গ্লাসটা এগিয়ে দেয় তার দিকে। রাজ পানি খেয়ে শান্ত হয়ে আরোহীর দিকে তাকায়। কি বলে এই মেয়ে, তার পেছনে প্রেম করার জন্য ঘুরতাম আমি? তবুও বিষয়টা হজম করে নিল রাজ। আরোহীর মুখে পরের কাহিনীটা শোনার জন্য আগ্রহ জমালো এবার, তাই নিজেকে স্বাভাবিক করে বলে, তারপর? আরোহী আবার বলে, লোকটা এত পিছন পিছন ঘুরলো, কিন্তু লোকটাকে ছ্যাঁকা দিয়ে চলে আসলাম আমি। এই বলে হিহি করে হেসে দিল আরোহী। রাজ একগাল হেসে বলে, ভালো করেছো। আরোহী আবার বলে, আরেকটা অদ্ভুত বিষয় কি জানেন, তার নাম কোচি। কোচি কারো নাম হয় নাকি? রাজ এবার সৌজন্যমূলক একটা হাসি দিয়ে বলে, সুন্দর নাম। তোমার কচি কাচি শেষ হয়েছে? তাহলে এবার আমরা পড়ায় আসি। আরোহী এবার রাজের দিকে চেয়ে বলে, আপনার হাসি পায়নি? আপনি এমন কেন গম্ভীর হয়ে থাকেন? একটু গাল টেনে হেসে আবার গম্ভীর হয়ে যান। আমার মতো মন খুলে হাসতে পারেন না? হাসলে মন ফ্রেশ থাকে। রাজ বলে, তোমার মতো এমন করে পাগলের ন্যায় হাসতে অভ্যস্ত নই আমি। আরোহী রাজের দিকে চেয়ে হাসজ্জ্বল মুখে বলে, তাহলে কাতুকুতু দিলে হাসবেন? রাজ এবার চেয়ারের সাথে হেলান দিয়ে মুখটা উপরের দিকে করে দুই হাত মুখে দিয়ে বিড়বিড় করে বলে, ইয়া আল্লাহ, কার পাল্লায় পড়লাম আমি। অল্প দিনে পাগল করে ছাড়বে। আজ রাইসার প্রথম এক্সাম। খুব ভোরে উঠে পড়তে বসেছে সে। গতকাল রাতে রুশান ফোন দিয়ে জানালো আসতে পারবে না সে। তা নিয়ে ভীষণ মন খারাপ হলো রাইসার, কারণ তার একটা প্ল্যান ছিল প্রথম দিন রুশানের সাথে পরীক্ষার হলে যাওয়া। রুশানকে তার ইচ্ছের কথা জানালেও রুশান বলল আসতে পারবে না। মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। তা
তাছাড়া আরো একটা প্ল্যান ছিল, রুশানের সাথে কলেজ গেট দিয়ে ঢোকার সময় একটা স্লো মোশন ভিডিও বানানো। তার বান্ধবীকে বলেও রেখেছে যেন ক্যামেরা নিয়ে রেডি থাকে, প্রথম দিন পরীক্ষা শেষে ছবিও তুলতে হবে। ক্যামেরাটা রুশানের কাছে রেখেই চলে যাবে তারা। কিন্তু এত কিছু প্ল্যান করে রাখলেও কিছুই হলো না। এক্সামের সময় রাত জেগে পড়াটা সবচেয়ে বড় বোকামি। উত্তম হলো 9টা থেকে 10টার মাঝে ঘুমিয়ে যাওয়া, কারণ ভোরবেলার পড়াটা মনে থাকে সবটা। আর রাত জেগে পড়লে পরীক্ষার হলে যাওয়ার পর সব এলোমেলো লাগে, সব জানা প্রশ্ন খুব কঠিন হয়ে পড়ে। তাই ভোর 4টায় উঠে নামাজ শেষে পড়তে বসলো রাইসা। 7:30 অবধি পুরনো পড়া সব একবার রিভাইজ দিয়ে দিল। এরপর ফ্রেশ হয়ে নাস্তা শেষে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। রামিম নাস্তা করে অফিসের জন্য রওনা দিচ্ছে। রাইসার মা ডেকে বলে রাইসাকে যেন কলেজের সামনে নামিয়ে সিট খুঁজে বসিয়ে দিয়ে তারপর অফিসে যায়। কিন্তু রামিমের ইদানিং কাজের চাপ বেশি থাকায় সময় মতো পৌঁছাতে হবে তাকে। সে হয়তো বড়জোর রাইসাকে গেটের সামনে নামিয়ে দিতে পারবে। রাইসার মা রাইসার কাছে গিয়ে বলে রুশান কি বলেছে, তোর এক্সাম জেনেওছে আসলো না? রাইসা কিছুক্ষণ চুপ থেকে বলে আমার প্রতি আগে থেকে গুরুত্ব কমে গেছে তার, এখন শুধু ব্যস্ততা দেখিয়ে বেড়ায়। আরিশা একটু হেসে মেয়েকে বুঝাতে বলে আরে ওসব কোনো বিষয় না, পুরুষ মানুষের অনেক ব্যস্ততা থাকে। রামিম তোকে হলে নামিয়ে দিয়ে আসবে, সিট খুঁজে নিতে পারবি নাকি আমি সাথে আসবো? রাইসা বলে তোমার যেতে হবে না, এই গরমে এত দূর যাবে আবার একা একা ফিরবে, তার চেয়ে ভালো আমি খুঁজে নিতে পারবো। আরিশা মেয়ের মাথায় একটা ফু দিয়ে বলে সবকিছু ভালো হোক আর মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিবি। বলেই যাওয়ার জন্য পা বাড়ায় তারা। বাড়ি থেকে বের হয়ে অবাক হয় রাইসা, দেখে রুশান বাইক নিয়ে দাঁড়িয়ে আছে সেখানে। আরিশা একটু হেসে মেয়ের দিকে চেয়ে বলে রুশান ঠিকই বলে, তুই অযথাই তাকে ভুল বুঝিস। রাইসা একটু রাগি লুক নিয়ে তাকিয়ে থাকে রুশানের দিকে। আসবেই যখন গতকাল এত ঢং করার কি দরকার ছিল? রুশান একটু হেসে বাইকে উঠতে বলে রাইসা একটু ঝাঁঝালো ভাবে বলে উঠবো না, আমি ভাইয়ার সাথেই যাব, কারোর নিয়ে যেতে হবে না আমাকে। রাইসা ভেবেছিল রুশান ক্ষমা চেয়ে সরি বলে তার রাগ ভাঙাবে, কিন্তু রুশান বাইক স্টার্ট দিয়ে বলে লাস্টবার বলছি, উঠলে ভালো আর না উঠলে সোজা চলে যাচ্ছি আমি। এবার রাইসার রাগ ঝেড়ে লক্ষ্মী মেয়ের মতো চুপচাপ উঠে গিয়ে বসলো। রুশান ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে বলে সবকিছু ঠিকঠাক ভাবে নিয়েছো? রুশানের মুখে হঠাৎ তুমি শুনে কিছুটা অবাক হয় রাইসা। বিষয়টা স্বাভাবিকভাবে হজম করে নিয়ে বলে নিয়েছি। ওইদিকে সকাল সকাল ফ্রেশ হয়ে রুমের দরজা বন্ধ করে একা একা রুমের ভেতর বসলো রাজ। দেখে ইকবাল সানি বেশ কয়েকবার ফোন দিয়েছে। কল ব্যাক করলে ওপাশ থেকে রিসিভ করে গতকালকের বিষয়টা জানায় তাকে, যে একটা লোক তার সাথে দেখা করতে চাইছিল বাট পরিচয় দেয়নি। আর লোকটা যে চেনা বিষয়টা এমনও না, শুধু বলেছিল বিজনেস ডিল। রাজ গম্ভীরভাবে বলে অপরিচিত কারোর সাথে সাক্ষাৎ করার আগে তার সম্পর্কে জেনে নেওয়া উচিত ছিল তোমার। যাই হোক, লোকটা কি একেবারেই পরিচিত না? ইকবাল সানি বলে তেমন ভাবে পরিচিত না, শুধু প্রস্তাব রেখেছে আপনার সাথে দেখা করতে চায়। রাজ আবার গম্ভীরভাবে বলে বিজনেস সাবজেক্ট হলে তোমার সাথেই সব করতো, এতটা গভীরে হাত দিত না। যাই হোক, হোয়াটসঅ্যাপে পিক সেন্ড করে দাও লোকটার সাথে, তোমার সাথে দেখা করার মুহূর্তের সব সিসিটিভি ফুটেজ পাঠাও, বাকিটা আমি দেখছি। প্রথম দিন, তাই পরীক্ষার হলে অনেক ভিড় জমে আছে। আরো 2টা কলেজের স্টুডেন্ট পরীক্ষা দিতে এসেছে এখানে। সবার মনে আজ প্রথম পরীক্ষার উত্তেজনা ও ভয় মিশে আছে। প্রস্তুতি যতই থাকুক, প্রথম পরীক্ষায় কম বেশি সবাই নার্ভাস থাকে কিছুটা। রাইসাকে নিয়ে গেট পেরিয়ে কলেজের সামনে এসে বাইক থামালো রুশান। দেখে একটু আগে হল খুলে দিয়েছে আর সবাই নিজেদের সিট নাম্বার খুঁজতে ব্যস্ত। একটা বোর্ডে লাগানো আছে কোন হলে কোন রোলের শিক্ষার্থীর সিট পড়েছে। রুশান সেটা দেখে 9 নম্বর হলের দিকে চলে গেল। রাইসাও ফাইলটা নিয়ে পেছন পেছন চললো তার। খুঁজতে গেলে সামনে থেকে প্রথম বেঞ্চিতেই পড়লো রাইসার সিট, মানে একেবারে সামনের টেবিল। ব্যাপারটা এমন হয়ে দাঁড়ালো যে যেখানেই বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। রাইসা মনে মনে দোয়া দুরুদ পড়তে শুরু করলেও রুশান তার সামনেই হাই বেঞ্চটাতে বসে রাইসার দিকে চেয়ে বলে ভালোই হয়েছে সামনে সিট পড়ায়, একদম আরামে পরীক্ষা দিতে পারবি, কেউ ডিস্টার্ব করতে পারবে না। রুশানের কাছে আরাম মনে হলেও রাইসার কাছে কি সেটা শুধু সে নিজেই জানে। যাই হোক, কি আর করার, ইচ্ছে করছে টেবিলটাকে মাথায় করে নিয়ে পেছনে বসিয়ে দিতে। রুশান কিছুক্ষণ ওখানে বসে থেকে বলে আচ্ছা আমি যাচ্ছি, সুন্দর পরীক্ষা দিবি, একদম টেনশন নিবি না। রাইসা বলে কোথায় যাবেন, একেবারে বাসায়? রুশান ছোট করে বলে রাইসা একটু মুখ কুচকালেও মাস্কের আড়ালে তা বোঝা গেল না। কুচকানো অবস্থায় বলে আমাকে নিয়ে যাবেন না? রুশান হেসে বলে নিয়েও যেতে হবে। রাইসা গম্ভীর হয়ে চুপ করে থাকলে রুশান মুচকি হেসে বলে যাচ্ছি না, বাইরেই আছি আমি, টেনশন নিস না। রুশান চলে যাওয়ার মুহূর্তে রাইসার বান্ধবীর প্রীতি এসে রুশানের হাতে ক্যামেরাটা ধরিয়ে দিয়ে বলে ভাইয়া এটা রাখেন, স্যার এটা দেখলে অ্যাবসেন্ট করে দিবে। রুশান ক্যামেরাটা নিয়ে চলে গেল বাইরে। রাইসার প্রীতির দিকে চেয়ে বলে ভিডিও করেছিস? প্রীতি কিছুটা অপরাধীর ন্যায় বলে আমি ক্যামেরা অন করতে করতে তোরা ঢুকে পড়েছিস, কি করব বল? রাইসা কিছুক্ষণ নিশ্চুপ হয়ে চেয়ে থেকে বলে মনটা চায় তোরে মাথায় তুলে একটা আছাড় মারি, কিন্তু কি করার।
তুই তো আমার বান্ধবী, তাই বলে বেঁচে গেলি। পরীক্ষা শেষে রাইসা ও তার বান্ধবীরা মিলে ব্যস্ত হলো ছবি তোলায়, আর তাদের ফটোগ্রাফার হলো রুশান। ছবি তোলার মতো নানান জায়গা আছে, কলেজ জীবনের শেষ স্মৃতিগুলোর প্রতিটা বিশেষ দিন একে একে ফ্রেমবন্দি করে রাখছে, যেন আজ থেকে 30 থেকে 40 বছর পর হুট করে পিকগুলো দেখে মনে হবে যে একসময় বন্ধু বান্ধবের সাথে কত সুন্দর মুহূর্ত কাটিয়েছি। এদিকে তাদের এসব রং ঢঙের মাঝে পড়ে বিরক্তি হয়ে গেছে রুশান। চলে যেতে চাইলে রাইসা বলে, মাত্রই তো শুরু করলাম, এমন দিনগুলো তো আর ফিরে আসবে না, স্মৃতি হিসেবে রাখলে কি হয়, প্রতিদিনই তো আর এভাবে ছবি তুলতে পারবো না আমরা। রাইসার কথার জালে ফেসে গেল রুশান। এখন মুখে না, কাজে কিছু একটা করতে হবে। তাই রুশান একটু হেসে রাইসার দিকে ক্যামেরাটা এগিয়ে দিয়ে বলে, ছবি তুলতে তুলতে আমার হাত ব্যথা হয়ে গেছে, এখন তুই কিছু তুলে দে আমাদের। রাইসা একটু ভ্রুকুচকে বলে, আমাদের মানে কাদের? রুশান কিছুটা হেঁটে রাইসার বান্ধবীদের মাঝখানে গিয়ে দাঁড়িয়ে বলে, আমাদের। তখন প্রীতি বলে ওঠে, আমরা দুলাভাইয়ের সাথে ছবি তুলবো না, এটা কি হয়? নে রাইসা, সুন্দর করে তোল। রাইসার বান্ধবীদের মাঝখানে দাঁড়িয়ে কিছু ছবি তুললো রুশান। তারপর প্রীতিদের নিয়ে তাদের মাঝখানে বসে বড় বড় ভেটকি দিয়ে ছবি তুলতে লাগলো রুশান। রিমা যেন কিছু বলতেও পারছে না আর সইতেও পারছে না, বিরক্তি নিয়ে ছবি তুলে যাচ্ছে। একটু পর আর সহ্য করতে না পেরে ক্যামেরা রেখে রুশানের হাত ধরে বলে, আর ছবি তুলতে হবে না, অনেক তুলে ফেলেছি, এখন বাসায় যাব আমি। রুশান পুনরায় মেয়েগুলোর মাঝখানে গিয়ে বসে বলে, মাত্রই তো শুরু করলাম, এমন দিনগুলো তো আর ফিরে আসবে না, স্মৃতি হিসাবে রাখলে কি হয়, প্রতিদিন তো আর এভাবে ছবি তুলতে পারবো না আমরা। দুপুরে বাসায় ফিরে ফ্রেশ হয়ে ল্যাপটপটা নিয়ে বসে রাজ দেখে ইকবাল কিছু পিক আর একটা ভিডিও সেন্ড করেছে। দেখে দাড়ি মোছ সহ পাঞ্জাবি টুপি পরা এক লোকের পিক, আর ভিডিওতে সেই লোকটার সাথে বসে কথা বলার সময়কার ফুটেজ। কে এই লোক? বিষয়টা একটু ভাবালো রাজকে, কিন্তু কোনো উত্তর খুঁজে পেল না। ল্যাপটপে কিছু সময় পার করলে ফৈদানটির ডাক কানে আসলে পিকগুলো ভিডিওটা সেভ করে ল্যাপটপ অফ করে চলে গেল রাজ। লোকটার সম্পর্কে পরে জানা যাবে, আপাতত খেয়ে একটু বিশ্রাম নেওয়া যাক। ড্রয়িং রুমে গিয়ে দেখে নিবিড় আর তুষার বসে আছে। রাজ গিয়ে বসলে তার পেছন পেছন নীলয় গিয়ে বসে। রাজ নীলয়ের এত কাছাকাছি, অথচ ফুটেজ ও পিক দেখে বিন্দুমাত্র চেনার কোনো উপায় নেই, চিনবেই বা কি করে? নীলয়ের অভিনয়গুলো খুবই নিখুঁত বলেই তো নির্জন তাকে তার মেইন স্ট্রাইকার হিসেবে ব্যবহার করছে। আর নীলয় এতটা বোকা নয় যে এত কিছুর সাথে জড়িয়ে থাকার মাঝে নিজের পরিচয় নিয়ে ওপেনলি ঘুরে বেড়াবে। নীলয় খাবার মুখে দিয়ে বলে, রুশান আজ আবার কোথায় গেছে? ফৈদানটি খাবার বেড়ে দিতে দিতে বলে, বাড়িতে গেল কি যেন কাজে। নীলয় খাবার মুখে দিয়ে একটু হাস্যোজ্জ্বল ভাবে বলে, তার কি প্রায় বাড়িতে কোনো কাজ লেগে থাকে? মাঝে মাঝেই দেখি কোথায় উদয় হয়ে যায়। নীলয়ের দিকে চেয়ে রাজ বলে, সবার জীবন তো আর এক না, এক একজনের জীবন এক একভাবে চলে, হয়তো রুশানের ক্ষেত্রেও এমন কিছুই চলে যেখানে সে উপস্থিত না থাকলেই নয়। রাজের কথা শুনে নীলয় নিজের মাঝে বিড়বিড় করে বলে, ওর কি এমন কাজ লেগে থাকে তা আমার ভালো করেই জানা আছে। বন্ধু দেখে বেঁচে আছে এতদিন, আমার এই আবেগ কয়দিন থাকবে তার নিজেরই ঠিক নেই। নীলয়ের কথাটা নিজের মাঝে বলায় আশেপাশের কেউ শুনতে পায়নি তার কথা। ফরিদানটি তার প্লেটে আবার খাবার দিতে প্লেট এগিয়ে দিতে বললে একটু মুচকি হেসে বলে, আর খাবো না আন্টি, ক্ষুধা নেই আজ। স্যার, আমি না একটা আর্ট করেছিলাম কয়েকদিন ধরে, গতকালকে শেষ করেছি। বলেই একটু ভয়েরতা চেহারায় পিটপিট করে রাজের দিকে তাকায় আরোহী। রাজ আর চোখে তার দিকে চেয়ে বলে, কিসের আর্ট সেটা? আরোহী নিজের মাঝে একটু নার্ভাস ফিল করে, কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে সময় পার করে বলে, আমার না তেষ্টা পেয়েছে, একটু পানি খেয়ে আসি। রাজ একটু অবাক হলেও অনুমতি দিল। আরোহী উঠে দাঁড়িয়ে আর্ট করা কাগজটা রাজের সামনে রেখেই আর দেরি না করে দ্রুত পায়ে চলে গেল অন্য রুমে। টেবিলের সামনে এসেই জগ থেকে পানি ঢেলে নিয়ে ডক করে এক গ্লাস পানি খেয়ে নিল। আর সেই সময়টায় রাজ কাগজটা হাতে নিয়ে সামনে মেলে ধরলে দেখে তারই একটা পিক এঁকেছে আরোহী, যেখানে রাজ মুখের সামনে 2 আঙুলে একটা কলম ধরে রেখে খুব ভাবান্তর হয়ে বসে আছে। দেখেই বোঝা যাচ্ছে খুব সময় নিয়ে যত্ন করে আঁকা এই পিক। রাজ বেশিক্ষণ না চেয়ে পিকটা ভাঁজ করে পকেটে ঢুকিয়ে নিল, আর খাতা থেকে একটা সাদা পেজ ছিঁড়ে নিজের সামনে ধরলো আরোহীকে দেখানোর জন্য। আরোহী পানি খেয়ে দরজার সামনে এসে একটু উকি দিয়ে দেখে রাজের রিয়েকশনটা কেমন হলো। রাজকে স্বাভাবিক দেখে গুটি গুটি পায়ে রাজের সামনে এগিয়ে গেল। রাজ সাদা কাগজটা ভাঁজ করে হাত দিয়ে ছিঁড়ে তার টুকরো টুকরো করে ফেললো। নিজের এত কষ্টে আঁকা আর্টটা এভাবে ছিঁড়ে ফেলেছে ভেবে বুকটা কেঁপে উঠলো তার। আর সেই মুহূর্তে রাজের একটা ধমকে চেয়ারে বসে আরোহী, মুখটা গোমড়া করে রেখেছে, খুব কষ্ট হলেও প্রকাশ করতে পারছে না সে। রাজ রাগী লুক নিয়ে বলে, আমার পিক আঁকার আগে আমার পারমিশন নিয়েছো তুমি? আমার পারমিশন ছাড়া কোন সাহসে আমার পিক এঁকেছো? রাজের এমন করা কথায় তেমন একটা কষ্ট হলো না আরোহীর, যতটা কষ্ট হচ্ছে ওটা ছিঁড়ে ফেলায়। ভেবেছিল রাজ দেখে আবার ফেরত দিয়ে দিলে সে এটা নিজের কাছে রেখে দিবে। আরোহী কাঁপা গলায় খুব করুণ ভাবে বলে, ওটা ছিঁড়ে ফেলেছেন কেন আপনি? রাজ এখনো রাগী ভাবে বলে, কারণ আমার অনুমতি ছাড়া তুমি আমার ছবি এঁকেছো তাই। আরোহী আর কিছু বলল না, চুপচাপ বসে আছে মাথা নিচু করে। রাজ এই মুহূর্তটাকে ঘোরানোর জন্য বই হাতে বারবার বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করছে, কিন্তু আরোহী বসে আছে নিশ্চুপ হয়ে। রাজ এবার আরোহীর দিকে তাকালে দেখে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়লো আরোহীর চোখ দিয়ে। আরোহী হাসছেও না কাঁদছেও না, নিশ্চুপ হয়ে বসে আছে, শুধু চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে তার। বাসায় ফিরে আরোহী রাখা ছবিটা পকেট থেকে বের করে রাজ সামনে মেলে ধরে কিছুক্ষণ তাকিয়ে থাকে সেদিকে। মুখে অজান্তেই একটা হাসি ফুটে উঠেছে। এর মাঝে তুষার
পাশে এসে বসলো, হাঁ করে বলে, ভাই ছবিটা কে এঁকেছে? তার আর্টের হাত তো খুবই ভালো। রাজ ছবির দিকে তাকিয়ে থাকা অবস্থায় বলে দেয় আরোহী। বলেই আবার নিজের মাঝে একটা বোকামি বুঝতে পারে সে, যেন সে না চাইতেও বলে দিয়েছে এমনটা। তুষার একটা হতাশার নিঃশ্বাস ছেড়ে বলে, তার মানে তুমিও? বাহ ভালো, তোমাদেরই দিন ভাই। তোমাদের ভাবনার জগতে এসে আমি ফোড়ন কাটছি। এখন আসি, ভাবনার জগৎ থেকে বের হলে ডাক দিও। বলেই উঠে চলে গেল তুষার। রাত যেন হা করে তাকিয়ে আছে তুষারের দিকে। যাই করুক, ছবিটা সুন্দর হয়েছে খুব। অন্তত মেয়েটার একটা থ্যাঙ্কস পাওনা ছিল। কিন্তু তার বিপরীতে চোখের জল ফেলতে হলো মেয়েটাকে। কি করার, আমরা না চাইলেও এভাবে আমাদের প্রিয় মানুষগুলোর ভালোর জন্য তাদেরকে এভাবে কষ্ট দিতে হয়। এই সামান্য কষ্টের বিনিময়ে সেই মানুষটা ভালো থাকলে মন্দ কি? আরোহীর বিয়ে ঠিক হয়ে আছে অন্য জায়গায়। আরোহী হয়তো আবেগে পড়ে এসব করছে, তাই বলে কি রাজ নিজেও সেটাকে প্রশ্রয় দিবে? মেয়েটা একদম আলাদা ধরনের। হয়তো ছোট থেকে বাসায় একা একা থাকতে থাকতে সবার মতো এতটা চঞ্চলতা তাকে গ্রাস করেনি, অন্যরকম করে তুলেছে তাকে। যেমনই আবেগী তেমনই ভীতু সে। অল্পতেই কাউকে বিশ্বাস করে নেওয়া, লোভ নয়, নিঃস্বার্থভাবে ভালোবাসা লোভী মেয়েটা। নয়তো রাজ খুব দরিদ্র জেনেও রাজের প্রতি এত আবেগ কাজ করতো না। মেয়েটা এমন কেন? আসসালামু আলাইকুম গাইস, এখানে শেষ করছি আজকের পর্ব। আর আগের পর্বগুলো যদি মনে না থাকে তাহলে আগের পর্বগুলো আবারও একটু দেখে নেবেন, তাহলেই গল্পের সবকিছু মনে পড়ে যাবে। তো এখন বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।